আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে অষ্টম অধ্যায়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের যে হিসাব সংক্রান্ত অধ্যায়টি রয়েছে, ওই অধ্যায় হতে ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, অনেক বড় একটি উদ্দীপক। ভালো করে লক্ষ্য করি, 2020 সালে জানুয়ারি মাসে একটি মেশিন হিসাবের উদ্বৃত্ত ছিল 2 লক্ষ টাকা, আর পুঞ্জীভূত অবস্থা হিসাবের উদ্বৃত্ত ছিল 50,000 টাকা। এটা উদ্বৃত্ত ছিল। এইবার 2020 সালের জুন 1 তারিখে 1,20,000 টাকা একটি মেশিন কেনে, যার সংস্থাপন ব্যয় 10,000 টাকা। আবার 2021 সালের মার্চ 1 তারিখে আরও একটি মেশিন কেনে 50,000 টাকায়। সরলরৈখিক পদ্ধতিতে 15% হারে অবস্থায় ধরতে হবে। এখানে ভগ্নাবশেষ মূল্য নাই, একটু সুবিধা রয়েছে। 3টা মেশিন, কিন্তু একটা মেশিন 2 লক্ষ টাকার অলরেডি ছিল পূর্বে, আবার আর একটা মেশিন কিনেছে 1,20,000 টাকায়, যার সংস্থাপন ব্যয় সহ মোট 1,30,000 টাকা। আর আবার একটা মেশিন কিনেছে 50,000 টাকায়, অর্থাৎ 3টা মেশিন। একটা হচ্ছে 2 লক্ষ, একটা 1,30,000, আর একটা হচ্ছে 50,000। 3টা মেশিন, ভগ্নাবশেষ মূল্য নাই, এটা একটি সুবিধা। তো আমরা অবচয় ধরবো। প্রথমে বলেছে 2020 সালের অবচয়। 2020 সালের 2টা মেশিনের উপর অবচয় ধরতে হবে। এই যে প্রারম্ভিক যেটা ছিল সেইটার উপরে, আর এই নতুন যেটা কিনলো। যাই সমাধানের চেষ্টা করি। ক নাম্বার? এই যে 2020 সালের অবচয় নির্ণয়। 2020 সালের প্রথম মেশিনের অবচয়, এই যে 2 লক্ষ গুণ 15%, 30,000 টাকা হবে। একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য। 2 লক্ষ টাকার মেশিনের মূল্য ছিল, তার উপরে 15% অবচয়, 30,000 টাকা হবে। এখন অনেকের মনে হতে পারে এই 50,000 টাকা কোথাও যাবে না, পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ যেটি ছিল। না, সরল রৈখিক পদ্ধতিতে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বিয়োগ করে অবচয় ধার্য হয় না। সরল রৈখিক পদ্ধতিতে মেশিনের মোট মূল্য যেটি, তার উপরে অবচয় হয়। যদি ভগ্নাবশেষ মূল্য থাকে তাহলে বাদ যায়, বাট এখানে তো ভগ্নাবশেষ মূল্য নাই, সেজন্য বাদ যাবে না। তো এই হচ্ছে প্রথম মেশিনের অবচয়। এখন 2020 সালে কিন্তু 2টা মেশিন ছিল। একটা প্রথমে ছিল 2 লক্ষ টাকার মেশিন, যার উপরে অবচয় ধরেছি এই 15% হারে। আবার 2020 সালের জুন 1 তারিখে 1,20,000 টাকায় একটি মেশিন কিনেছে, যার সংস্থাপন ব্যয় 10,000 টাকা। 1,20,000 আর 10 যোগ করে 1,30,000 টাকা। এটির উপর অবচয় হবে 1 জুন। জুন দেখলে আমরা মনে হয় 6 মাসের হবে, তাই না? না, 6 মাসের হবে না। ভালো করে হিসেব করি। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস হচ্ছে। তার মানে 1 জুন থাকলে 7 মাসের অবচয় হবে। আর যদি 1 জুলাই থাকে বা 30 জুন থাকে, তাহলে 6 মাসের অবচয় হবে। তাহলে যেহেতু 1 জুন আছে, সেজন্য 7 মাসের অবচয় হবে। কিভাবে লক্ষ্য করি? দ্বিতীয় মেশিনের অবচয়, এই 1,20,000 আর 10,000 যোগ করলে 1,30,000 গুণ, এই যে লক্ষ্য করি, 1,30,000 গুণ 15% গুণ 7/12, এই টাকাটা হবে। আবারও বলি, লক্ষ্য করি, 1,20,000 আর 10, 1,30,000। 1,30,000 টাকার উপরে এই 15% হবে, যেটি 12 মাসের অবচয়, পার্সেন্টেজ কাটলে হয়। কিন্তু আমাদের 7 মাসের অবচয় ধরতে হবে। 1 জুন থেকে ডিসেম্বর 31 পর্যন্ত 7 মাস হয়। 7 মাসের অবচয় হবে গুণ 7/12। তো এইভাবে আমরা অবচয় নির্ণয় করতে পারি। 2টা যোগ করব। 2020 সালের 2টা যোগ করে এই টাকাটা পেলাম, যেটি হচ্ছে মোট অবচয় 2020 সালের। তো এই হচ্ছে অবচয় নির্ণয়, তাই না? একাধিক মেশিন যদি থাকে, অবচয় কীভাবে নির্ণয় করব? প্রথম মেশিনের উপরে পূর্ণ বছরের পার্সেন্টেজ কেটে যা হয় তাই, আর দ্বিতীয় মেশিনের উপরে হবে যত তারিখে কিনবে তার উপর ভিত্তি করে। যেহেতু 1 জুন তারিখে কিনেছে, জুন থেকে ডিসেম্বর 31 পর্যন্ত হচ্ছে এই 7 মাস, তাই 7 গুণ ভাগ 12 হবে। আর এই 2টা যোগ করে শেষে অবচয় হবে। তো এই হচ্ছে ক নাম্বারের উত্তর, তাই না? তারপর উদ্দীপকে ফিরে যায়। খ নাম্বারে কি বলেছে? প্রথম 2 বছরের জাবেদা দাখিলা প্রস্তুত করো। অর্থাৎ 2020 সালের জাবেদা করব, 21 সালের জাবেদা করব। 2020 সালে একটা মেশিন কিনেছে, কেনার জন্য জাবেদা করব। মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট বা নগদান ক্রেডিট, যাই বলি না কেন। আবার 2020 সালের অবচয় হয়েছে, কিছুক্ষণ আগে বের করলাম না অবচয় কত টাকা, আমরা একটু দেখে আসি ব্যাক সাইডে। অবচয় হচ্ছে 41,375। ওইটা নিয়ে আবার আরেকটা জাবেদা করব, অবচয়ের জাবেদা, তাই না? তাহলে 2020 সালে 3টা জাবেদা হবে। মেশিন কেনার জন্য একটা জাবেদা, অবচয়ের জন্য 2টা জাবেদা।
অবচয় ধরার জন্য একটা, আয় বিবরণীতে স্থানান্তরের জন্য আরেকটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় বলি, এই অঙ্কটি তুলনামূলক একটু কঠিন, কারণ একাধিক মেশিন ক্রয় করেছে সেই জন্য। ইতিপূর্বে এটি মনে হয় আমার 12 কি 13 নম্বর ক্লাস। আমার ক্লাস প্রথম থেকে যারা নিয়মিত দেখো তাদের জন্য কিন্তু অনেক সহজ হবে। আজকে হঠাৎ করে যারা দেখছে তাদের জন্য একটু কঠিন হতে পারে, সেজন্য প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে দেখার জন্য অনুরোধ করব তোমাদের সুবিধার জন্য। এইবার আসি, জাবেদার ছক তো আমরা পারি। কি লিখবো জাবেদায়? প্রথম জাবেদা মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। টাকা হবে, এই একটা টাকা আছে 2 লাখ টাকার অবচয়, 2 লাখ টাকা নতুন। আবার একটা মেশিন কিনেছে 1,20,000 টাকা, যার সংস্থাপন ব্যয় 10,000 টাকা। তো 2020 সালে তো 2টা মেশিন আছে, কোনটা নিয়ে জাবেদা করব? একটি বিষয় বলে রাখি, এই যে 2020 সালের জানুয়ারি 1 তারিখে যে উদ্বৃত্ত ছিল মেশিন হিসাব আর পুঞ্জীভূত অবচয়, এই উদ্বৃত্ত নিয়ে কোনো জাবেদা হবে না, কারণ ওটা গত বছর যখন কিনেছি তখন জাবেদা করেছি। এই উদ্বৃত্ত নিয়ে কোনো জাবেদা হয় না। জাবেদা হবে মেশিন কিনলে, তার জাবেদা করব। মেশিন কিনেছি 1,20,000 টাকায়, সংস্থাপন ব্যয় 10,000 টাকা, দুইটা যোগ করে 1,30,000 টাকা, তাই 1,30,000 টাকা লিখব। তারিখ হবে যে তারিখে মেশিন কিনেছি, এই যে জুন 1, তাই লিখলাম 2020 জুন 1। এইবার 2020 সালের অবচয় নিয়ে 2টা জাবেদা করব। মনে আছে অবচয় কত হলো? কিছুক্ষণ আগে বলেছিলাম। সেই অবচয়টা নিয়ে ওই যে ক নাম্বারে বের করেছি কিন্তু অবচয়। তো ক নাম্বারে যে জাবেদায় যে অবচয়ের পরিমাণটা বের করেছিলাম, সেই অবচয়ের পরিমাণ নিয়ে জাবেদা করব। অবচয়ের জাবেদা কি আমরা সবাই জানি না, তাই না? এখানে লিখবো কিন্তু ডিসেম্বর 31, ডিসেম্বর 31 তারিখ লিখবো। লিখে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা লিখবো ওই যে ক নাম্বারে যেটি পেয়েছিলাম 41,375। মনে আছে? ক নাম্বারে কিন্তু 2020 সালের অবচয় বের করেছি। আরেকটি বিষয় বলি, হিসাব বিজ্ঞানের অঙ্ক কিন্তু বোঝার একটি বিষয়, তাই এই দেখার সাথে সাথে প্রত্যেকটা কথা আমি যেগুলো বলছি কানে শুনতে হবে কিন্তু সুন্দরভাবে, তা নাহলে কিন্তু বুঝতে কষ্ট হবে। এখন এই অবচয়কে আবার আয় বিবরণীতে স্থানান্তর করব, তার জন্য কি যাবে আমরা জানি না, সেটাই করব। আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। এই যে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, প্রত্যেকটা অঙ্কে 3-4 বার আছে। তাহলে আমি যদি এই 10টা অঙ্কে মিনিমাম এটা 40 বার বলেছি, কারণ এক একটা জাবেদার মধ্যে 3-4টা করে এই লেনদেনগুলি আছে, তাহলে বারবার বলার পরেও শিক্ষার্থীরা যদি মন দিয়ে না শোনে তাহলে কিন্তু মনে থাকবে না। তাই অনুরোধ করবো মন দিয়ে শোনার জন্য। অবচয়ের 2টা জাবেদা, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট প্রথম জাবেদাটা, আর দ্বিতীয় জাবেদা হচ্ছে আয় বিবরণীতে স্থানান্তরের জাবেদা, আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এটা হচ্ছে হিসাব, অবচয় হিসাব বন্ধের জন্য জাবেদা পরেরটি, আর উপরেরটা অবচয় ধার্যের জন্য। তো এই গেল 2020 সালের জাবেদা। আমাদের কিন্তু 2 বছরের জাবেদা করতে বলেছে, তাহলে 2021 সালে আবার কিন্তু 3টা জাবেদা হবে। 2021 সালে মেশিন একটি কিনেছে এই 50,000 টাকায়, মার্চ 1 তারিখে, তাই না? তাহলে মার্চ 1 তারিখের জাবেদা করব আমরা, মেশিন কেনার। আবার অবচয়ের জাবেদা করব। তো ভালো করে দেখি কি জাবেদা হবে। এই যে, তো এইখানে একটু গণনা কার্য আমি আগে থেকে করে রেখেছি সময় সেভ করার জন্য, এখন বুঝিয়ে দিচ্ছি। 2021 সালের অবচয় কিন্তু 3টা মেশিনের উপর অবচয় হবে। ভালো করে লক্ষ্য করি, এই যে প্রথমে যে মেশিনটা ছিল 2 লক্ষ টাকা, এইটার উপরে 15% এবং 1,20,000 আর 10 যোগ করে 1,30,000 টাকায় পরে যেটা কিনলো সেটার উপরেও 15% পূর্ণ বছরের হবে অবচয়। সেজন্য লিখেছি যে 2 লক্ষ গুণ 15% যোগ 1,30,000 গুণ 15%, এই দুইটার উপরেই কিন্তু 15% হবে। এবং ওই যে পরে যে মেশিনটা কিনলাম, তৃতীয় মেশিন, মার্চ 1 তারিখে কিনেছি, তাহলে মার্চ 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর 31 পর্যন্ত কয় মাস হবে? মার্চ দেখলে অনেকে মনে হয় 9 মাস, মার্চ পর্যন্ত 3 মাস বাদ দেয়, আসলে তা না। মার্চ 1 হলে 10 মাসের অবচয় ধার্য করতে হবে। কিভাবে লক্ষ্য করি, মার্চ থেকে কাউন্ট করব আমরা, যেহেতু মার্চ 1 বলেছে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 10 মাস, 4 আর 2 10 মাস। তাহলে মার্চের 1 তারিখ যদি বলে তাহলে 10 মাসের অবচয় ধরতে হবে। সেজন্য এই 50,000 টাকার
15% হিসেব করে যা হয় তাকে 10 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। আমি আবারও বলছি, লক্ষ্য করি, প্রথম মেশিনের উপর পূর্ণ বছর পার্সেন্টেজ কেটে যা হয় তাই, এই 2 লক্ষ টাকার উপর। দ্বিতীয় মেশিন 1,20,000 আর 10, 1,30,000 টাকার উপরে পূর্ণ বছরের পার্সেন্টেজ কেটে যা হয় তাই। বাট তৃতীয় মেশিনটি যেহেতু মার্চ মাসে কিনেছে 50,000 টাকার মেশিন, তো এইখানে আমাদের 15% হারে ধরে যা হবে তাকে 10 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, কারণ 10 মাসের অবচয় ধরতে হবে। মার্চ 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 10 মাস। এইবার এইটুকু সমাধান করে পেলাম, এইটুকু সমাধান করে পেলাম এই টাকাটা, আর এইটুকু সমাধান করে পেয়েছি এই টাকাটা। 3 অবচয় যোগ করে 55,750 টাকা হয়েছে। এটা অবচয়ের জাবেদা করব এই 55,750 টাকা নিয়ে। ওই যে অবচয়ের 2টা জাবেদা হয়, কিন্তু তার আগে মেশিন কেনার জন্য জাবেদা করে নিব আমরা। এই যে মার্চ 1 তারিখে মেশিন কিনেছি 50,000 টাকায়, এটার জন্য জাবেদা হচ্ছে মেশিন ডেবিট, আমাদের নগদান ক্রেডিট। তা মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লিখে 50,000 টাকা লিখব মেশিন কেনার জন্য। এইবার অবচয়ের জন্য যে 2টা জাবেদা করব, সেইখানে এই টাকা নিয়ে অবচয়ের প্রথম জাবেদাটা কি মনে আছে? কিছুক্ষণ আগেই করিয়েছি কিন্তু, হ্যাঁ অনেকেরই মনে আছে। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা হবে 55,750। একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য, তা না হলে ক্লাসটি অনেক লম্বা হয়ে যাবে। আবার এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করব, তার জন্য আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, টাকা লিখব 55,750। এইভাবে আমরা এই অবচয় নিয়ে জাবেদা করতে পারি। গণনাটা আরেকবার বলি, অনেকের মনে কঠিন মনে হতে পারে। প্রথম মেশিনের উপর পূর্ণ বছরের অবচয়, দ্বিতীয় মেশিনের উপর পূর্ণ বছরের অবচয়, তৃতীয় মেশিন এই 50,000 টাকার উপরে 10 মাসের অবচয়। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। গ নম্বরে বলেছি অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। তো অবচয় হিসাব আর পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করার জন্য আমাদের অবচয় কত ছিল, পুঞ্জীভূত অবচয় কত ছিল, সেটা কিন্তু একটু জানা লাগবে। একটু ব্যাক সাইডে যায়, দেখে আসি। একটু ব্যাকে যায়। এই যে 2021 সালে অবচয় হচ্ছে 55,750, আর 2020 সালে অবচয় কত ছিল যেন, 41,000 কত যেন ছিল। তো যাই হোক, আমাদের জাবেদা করা আছে, ওই 2টা নিয়ে আমরা এখন এই অবচয় হিসাব প্রস্তুত করব। এই যে অবচয় হিসাব প্রস্তুত করব, ছক অঙ্কন করলাম। ছকের এই কোনায় আমি অবচয়ের জাবেদা 2টা লিখে রাখলাম। এই যে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, এটাই তো প্রতি বছরের জাবেদা হয়, তাই না? তো এই জাবেদাটা আমি একটু লিখে রাখলাম, এটা দেখে যাতে এই অঙ্কটা করতে সুবিধা হয়। আমাদের সমাধানের অংশটুকু নিচের এই অংশটুকু, আর উপরে রাফ উত্তর গ এর অবচয় খরচ হিসাব প্রস্তুত করব। প্রথমে লিখব 2020 ডিসেম্বর 31। এখন অনেকের মনে হতে পারে যে এখানে ডিসেম্বর 31 লিখলাম কেন, তাই না? কারণটি হচ্ছে এই অঙ্কে বলা ছিল যে হিসাব বন্ধ করা হয় ডিসেম্বর 31 তারিখে। সেই জন্য আমাদের অবচয় হিসাবটা, যেহেতু অবচয় শেষ তারিখে করেছি, ডিসেম্বর 31 তারিখে জাবেদা করেছি, তাই এখানেও ডিসেম্বর 31 তারিখ লিখব। এইবার কিভাবে করব? অবচয়ের জন্য জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে অবচয় খরচ ডেবিট মানে কি? অবচয় খরচের ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো, পুঞ্জীভূত অবচয় লিখে ডেবিটে টাকা লিখবো 41,375। ওই যে খ নাম্বারে বের করেছিলাম না, ক নাম্বারে মানে বের করেছিলাম কি না, হ্যাঁ ক নাম্বারে অবচয়ের পরিমাণ বের করেছিলাম, সেই টাকাটা নিয়ে আসলাম, এটা ডেবিট দিকে লিখে দিলাম। আবার এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে, তার জন্য যাবে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তা আয় বিবরণী নাম লিখবো, লিখে এই অবচয় ক্রেডিট দিকে সেম টাকা লিখবো, একই টাকা, এখান থেকে এটা বিয়োগ করে 0 হবে। এখন অনেকের মনে হতে পারে 0 কেন হয়? ইতিপূর্বে বলেছি, আবারও বলছি, 0 হয় কারণ অবচয় খরচ হিসাবটা বন্ধ করা হয় আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে। যেহেতু এখানে যাবে দায় আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, তাই অবচয় খরচের ক্রেডিটে একবার টাকা বসছে, আর প্রথমে ডেবিট একবার টাকা বসেছে, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 0 হয়ে গেছে। কারণ মুনাফা জাতীয় খরচসমূহ হিসাব কাল শেষে বন্ধ করা হয়। এবার আসি পরের বছরের জাবেদা। পুঞ্জীভূত অবচয় ডেবিট, আবার লিখব এই 55,750 টাকা, সেম লিখবো, তাই না? তো পুঞ্জীভূত অবচয় লিখলাম আবার, কারণ পরের বছরের জাবেদা হচ্ছে
আয় অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, কিন্তু টাকা হচ্ছে ওই 2021 সালে যেটি বের করেছিলাম জাবেদায়, তাই না? 55,750 টাকা, ওটা আবার ডেবিট দিকে নিয়ে গেলাম। এবার আবার ওই আয় বিবরণী বলে এই সেম টাকা এখানে লিখব, এটি থেকে এটি বিয়োগ করে 0 হবে। তো অবশ্যই খরচটা সবসময় 0 হবে, একটু খেয়াল রাখতে হবে। গ নাম্বারে কিন্তু 2টা খতিয়ান করতে বলেছিল, তো এই একটা হলো, আর একটা করবো। আরেকটা বলেছিল এই পুঞ্জীভূত অবচয় হিসাব। এখন পুঞ্জীভূত অবচয়ের জন্য প্রতি বছর একটা জাবেদা, এই যে 2020 সালে একটা করেছি অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা লিখেছিলাম 41,000 কত যেন। আবার 2021 সালে একটা জাবেদা করেছি অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা লিখেছি 55,750, তাই না? এই দুটো করেছি। তাহলে এই জাবেদা দেখে যদি পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করি, জাবেদাতে কিন্তু ডিসেম্বর 31 লেখা, তাহলে লিখব 2000 এত। তো আরেকটা বিষয় এইখানে জাবেদা থেকে তো লিখব, কিন্তু তার আগে আরেকটা বিষয়, সেটি হচ্ছে আমাদের কিন্তু পুঞ্জীভূত অবচয়ের উদ্বৃত্ত ছিল অঙ্কের মধ্যে, তোমরা খেয়াল করছো কিনা, সেটাকে লিখে নেব ব্যালেন্স বলে, ব্যালেন্স বিডি বলে ওটাকে লিখে নিব 50,000 টাকা উদ্ধৃত ছিল কিন্তু অঙ্কের মধ্যে। অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে মেশিন হিসাব ছিল 1-2 লক্ষ টাকার, পুঞ্জীভূত অবচয় ছিল 50,000 টাকা। ওই যে পুঞ্জীভূত অবচয় 50,000, এটা কিন্তু পুঞ্জীভূত অবচয় হিসাবের ব্যালেন্স, সেজন্য ব্যালেন্স বিডি বলে লিখব। কেন ব্যালেন্স বিডি লিখব? যে জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি হবে, তারপর ডিসেম্বর 31 তারিখে অবচয় খরচ বলে ওই 2020 সালের অবচয় লিখব। ক্রেডিট দিকে 41,375, ওটাই জাবেদা দেখে নিয়ে আসলাম। জাবেদায় অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব অবচয় খরচ। এবার এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে। আবার 2021 সালেও অবচয় হয়েছিল 55,750, ওটার জন্য জাবেদা করেছি অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে আবার পুঞ্জীভূত অবচয় এর ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব অবচয় খরচ, লিখে ক্রেডিট দিকে টাকা লিখব 55,750। এখন এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসে, খতিয়ান তো আমরা পারি। এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসে, অর্থাৎ লাস্টে এই পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্স হলো 1,47,125। এইভাবে আমরা এই পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি বেশ একটু কঠিন ছিল অনেকের কাছে, সেজন্য ক্লাসটি একটু লম্বা হয়েছে। তো আজকে এখানে ইতি টানতে চাচ্ছি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়, খোদা হাফেজ।